ছাত্রলীগ আসলেই বৈষম্য বিরোধী ওই ছাত্রছাত্রীদের উপরে প্রথমে আক্রমণ করেছিল কিনা, আমরা এই ব্যাপারে বেশ কিছু জবানবন্দি, হ্যাঁ আমি জবানবন্দি বলছি, যাদেরকে যাদেরকে দায়ী করা হয় বা যাদের কথা বলা হয়, আমি তাদের বেশ কিছু স্টেটমেন্ট নিয়েছি। সেই স্টেটমেন্টের কিছু অংশ আপনাদেরকে শোনাতে চাই, কিন্তু সেটি শোনাবার আগে আমার মনে হয় একটা জিনিস আপনাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে ছাত্রলীগের যে নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেই গ্রুপে সাদ্দাম হোসেন কিংবা ইনান ছাত্রলীগকে কি ধরনের নির্দেশনা দিয়েছেন। তিনি কি সেখানে নির্দেশনা দিয়েছেন যে এই কোটা নিয়ে যারা আন্দোলন করছে তাদের উপরে আক্রমণ করবার জন্য, তাদের উপরে চড়াও হওয়ার জন্য, তাদেরকে পেটাবার জন্য, মারার জন্য, এই ধরনের কোনো কথাবার্তা বলেছিলেন? আমরা জানবো যে নিজেদের ব্যক্তিগত গ্রুপে, যেখানে একেবারে নিজেদের লোকজন, সেখানেই কি আলাপ করেছিল ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। আপনারা যারা মধুতে রয়েছেন সবাই শান্ত থাকুন, ওরা উস্কানি দেবে, আমাদের উস্কানিতে পড়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে, সবাই শান্ত থাকুন। সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের দলীয় নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের উস্কানিমূলক ঘটনা যেন না ঘটে, সবাই যেন শান্তিপূর্ণভাবে অবস্থান করে, ন্যূনতম অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে। আপনারা সেই আলোচনা শুনলেন এবং পরিষ্কারভাবে নির্দেশনা রয়েছেন এখানে কোনো ধরনের হানাহানি, কাটাকাটি, মারামারি কিছুই যাতে না হয়। কিন্তু কি হয়েছিল সেদিন, অর্থাৎ 14 জুলাইয়ের পরের দিন 15 জুলাই ছাত্রলীগ তাদের সমাবেশ ডেকেছিল এবং এই ছাত্রছাত্রীরা যারা কোটা নিয়ে আন্দোলন করছিল তারাও সমাবেশ ডেকেছে, দুটো কমপ্লিটলি দুটো ডিফারেন্ট সময়ে। কিন্তু তারপরেও কথা উঠেছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা ছাত্রলীগ ঠিক যেই সময় সমাবেশ ফেলেছে ইচ্ছা করে তারা তাদের সেই সময় পরিবর্তন করে ছাত্রলীগের সময়েই তারা আন্দোলনের ডাক দেয় পরিবর্তিত কর্মসূচিতে। আমরা এই ঘটনাগুলো একটু জেনে নেব। কি হয়েছিল 15 জুলাই? দেখুন, 14 জুলাই যখন এই বিষয়টিকে কেন্দ্র করে শিক্ষার্থীদেরকে কিছুটা বিভ্রান্ত করে এই উস্কানিমূলক স্লোগানগুলোর আশ্রয় নিয়ে একটা পরিস্থিতি তৈরি করা হলো, তখনও সেদিনও কিন্তু আপনি দেখেন 14 জুলাইয়ের প্রথম প্রহরে তখনও কিন্তু তারা মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ছিল, সেদিনও কিন্তু তারা একটা উস্কানিমূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে ঢিল নিক্ষেপ, এটা নিক্ষেপ, সেটা নিক্ষেপ, তারা চেয়েছে যে একটা পরিবেশ তৈরি করা। সেদিনও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ খুবই ধৈর্যের পরিচয় দিয়েছে। ছাত্রলীগ তো সেদিনও মিছিল করেছে, মিছিল করার মাধ্যমে আমাদের বক্তব্য তুলে ধরেছি, আমাদের বিবৃতি তুলে ধরেছি, আমাদের জনমত বাংলাদেশের মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এবং সেদিনও কিন্তু তারা উস্কানিমূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল। বাংলাদেশ ছাত্রলীগ সচেতনভাবে সুকৌশলে সেদিনও কিন্তু সেটি এড়াতে সক্ষম হয়েছিল। এবং আপনি দেখুন 14 তারিখে আমাদের প্রথম দিকেই কিন্তু 14 জুলাই আমাদের কর্মসূচি ঘোষণা করা হয় যে পরের দিন বাংলাদেশ ছাত্রলীগ এটির প্রতিবাদে কর্মসূচি পালন করবে। পরে তখনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি ঘোষণা করেনি। এবং আমরা কিন্তু সেদিন যদি তারা কর্মসূচি ঘোষণা করতো, বাংলাদেশ ছাত্রলীগের কৌশল থাকতো যে আমরা কখনো সেই অবস্থায় কর্মসূচি দিতাম না, কারণ আমাদের লক্ষ্যই ছিল সব ধরনের সহিংসতা এড়ানো, সব ধরনের ঘাত প্রতিঘাত এড়ানো এবং তাদের উস্কানিমূলক পরিবেশে আমরা যেন ফাঁদে পা না দিই, সেটি আমাদের লক্ষ্য। তাদের কিন্তু কোনো কর্মসূচি ছিল না। তারা হুট করে, আপনি জানেন যে অনেকটা তালেবানি কায়দায় ভোরবেলাও শেষ হয়েছে, তারা কিন্তু এই কর্মসূচিটি ঘোষণা করেছে। আমাদের কর্মসূচি আপনি জানেন যে আমাদের নির্ধারিত সময় প্রথম দিকে আমাদের যে কর্মসূচি ছিল সেটি ছিল দুপুর সম্ভবত 1টায় সম্ভবত আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এবং তারা ভোরবেলা কর্মসূচি ঘোষণা করে 12টার দিকে নিয়ে এই কর্মসূচিটি হুট করে তারা ঘোষণা করে। এবং আরেকটি বিষয় আপনি লক্ষ্য রাখবেন, যখন আমরা জানতে পারি ভোরবেলা, যখন আমরা জানতে পারি যে তারা কর্মসূচি ঘোষণা করেছে, তখন কিন্তু আমরা আমাদের প্রেস রিলিজ সংশোধন করে কর্মসূচিটি বরং আবার 3:30টার দিকে আমরা নিয়ে যাই, যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সেদিন যখন 12টার দিকে তারা কর্মসূচি ঘোষণা করে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, তথ্য প্রমাণ সহ আমরা বলতে পারি। এবং সেই ঘটনায় যখন আপনি লাইভ ভিডিওটি দেখবেন সেটিতেও কিন্তু দেখতে পাবেন, সেখানে কিন্তু শিক্ষার্থীদের প্রত্যাশিত সাড়া ছিল না। 15 জুলাই যখন দুপুর 12টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের কর্মসূচি ঘোষিত হয়, পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী না আসার কারণে তারা কিন্তু নির্ধারিত সময়ে কর্মসূচি শুরু করতে পারেনি। নির্ধারিত সময়ের অনেক পরে তারা কর্মসূচি শুরু করেছে। এবং সেখানেও কিন্তু প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি খুব বেশি ছিল না। আমাদের বাইরের বিভিন্ন কলেজ, বাইরের কিছু বিশ্ববিদ্যালয়ের স্বল্প সংখ্যক শিক্ষার্থী কিন্তু সেখানে ছিল। তার মানে 11 জুলাই ইতিমধ্যে যে একটি রায় দেওয়া হয়েছে সেটির ব্যাপারে শিক্ষার্থীদের একটা সমর্থন ছিল, কোটা সংস্কারের একটা আপৎকালীন সমাধান হয়েছিল। এবং একই সঙ্গে রাজাকার বলার কারণে সাধারণ শিক্ষার্থীদের থেকে তাদের যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, সেটির কারণে কিন্তু তাদের কর্মসূচিটি একটি ফ্লপ, একটি
রাজনৈতিকভাবে শিক্ষার্থীদের সমর্থন তারা অর্জন করতে পারেনি। তো সে কারণেই তারা যেটি করার চেষ্টা করেছে যে তারা 12টার কর্মসূচি 1টার দিকে শুরু করে, তারা জানে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে, সেদিকে কিন্তু তারা টেনে টেনে লম্বা করার চেষ্টা করেছে। 3:30টা বেজেছে, তখনও কিন্তু তারা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের অঙ্গনটি ছাড়েনি। এবং বাংলাদেশ ছাত্রলীগ সচেতনভাবে, আপনি জানেন যে যখন তারা নির্ধারিত সময়ের অতিক্রান্ত হওয়ার পরও তারা সেই রাজু ভাস্কর্যের পাদদেশ ছাড়ছে না। আমরা কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশ দূরের কথা, ক্যাম্পাসের কোথাও আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করিনি, কারণ আমরা চেয়েছি যে তারা কর্মসূচি শেষ করবে, তারপর বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে আমাদের ছেলেমেয়েরা আসবে। তো এর মধ্যে তারা যেটি করেছে, আপনি এটিরও লাইভ ভিডিও পাবেন, প্রথম আলোর আপনি সরাসরি বিবৃতি পাবেন, এবং অন্যান্য যে গণমাধ্যমগুলো রয়েছে, টিভি মিডিয়াগুলো রয়েছে, তাদেরও কিন্তু আপনি ভিডিও পাবেন। তারা এই 3:30টা 4টার দিকে আপনি দেখবেন যে যখন ছাত্রলীগ কোথাও নেই বা কোথাও মুখোমুখি হওয়ার মতো কোনো বাস্তবতা নেই, তখন তারা কি করলো, সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে উস্কানিমূলক স্লোগান দিয়ে, এবং হুট করে মারামারি শুরু হয়েছে, বিষয়টা কিন্তু তা নয়। আপনি দেখবেন যখন এটি নিয়ে কোনো আলোচনা নেই, যখন ছাত্রলীগ আশপাশে নেই, তখন কিন্তু তারা লাঠি সোটা হাতে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু তারা মল চত্বর পার হয়ে এই বিজয় একাত্তর হল, কবি জসিমউদ্দিন হল, বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, এই হলগুলোর আশপাশে কিন্তু তারা ইতিমধ্যেই সমবেত হওয়ার চেষ্টা করছে। যে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এই কর্মসূচিতে উপস্থিত হতে সময়টা পিছিয়ে আমরা ফোনে যেটি যোগাযোগ করছিলাম, যে একটু দেরিতে আসে, কারণ আমরা চাচ্ছিলাম যে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছিলাম যে তারা এখানে একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করতে চায়, অনাকাঙ্ক্ষিত পরিবেশ। আমরা কিন্তু নিরুৎসাহিত করছি যে তারা কর্মসূচি শেষ করে সব ধরনের প্রক্রিয়া শেষ করবে, তারপরে বাংলাদেশ ছাত্রলীগ তাদের কর্মসূচি পালন করবে। এবং আমাদের যে রাজনৈতিক কৌশল ছিল, আমাদের যে ধরনের দৃষ্টিভঙ্গি ছিল, প্রয়োজনে আরো লম্বা সময় পার হওয়ার পরে আমরা আমাদের কর্মসূচি স্থলে যাব, সেটি কিন্তু আমাদের লক্ষ্য ছিল, সেটি আমাদের কৌশল ছিল। কিন্তু আমরা যেটি দেখলাম যে 3:30টা 4টার দিকে তারা কিন্তু এই অস্ত্রশস্ত্র, এমনকি হলগুলো তো আমাদের ছাত্রলীগের কর্মীরা কিন্তু কর্মসূচি থেকে বের হওয়ার জন্য তখনও আসেনি। তারা অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে, আপনি জানেন যে এই কবি জসিমউদ্দিন হল, বঙ্গবন্ধু হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, এই হলগুলোতে তারা যায়। এবং এই বিজয় একাত্তর হলের ঘটনা ঘটার আগে আপনি যদি দেখবেন যে তারা কিন্তু হলগুলোতে গেছে, সেখানে উস্কানিমূলক স্লোগান দিয়েছে। গেট শুধুমাত্র ছাত্রলীগের কর্মী বা সাধারণ শিক্ষার্থী নয়, গেটে যারা আমাদের প্রহরী ছিল, আমাদের যারা হলের স্টাফ রয়েছে, তারাও কিন্তু আক্রমণের আক্রান্তের শিকার হয়েছে। রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে বিজয় একাত্তর হলের দিকে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে যায় কোটা আন্দোলনকারীরা। একই সময় কোটা আন্দোলনকারীদের ভেতর থেকে সূর্য সেন হল লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে দেখা যায়। এদিকে বেলা 3টার দিকে রাজু ভাস্কর্যে সমাবেশের কথা ছিল। সমাবেশে যোগ দিতে তারাও জড়ো হয় ক্যাম্পাসে। বঙ্গবন্ধু সবখানেই তারা যেটি চাচ্ছিল, একটি পরিবেশ তৈরি হবে, পরিবেশ তৈরি করে একটা অপ্রীতিকর পরিবেশ, একটি সহিংসতার দিকে ঠেলে দেওয়া, এবং সেটির মাধ্যমে এক ধরনের পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়া, এবং তাদের আন্দোলন যে ফ্লপ হয়েছে সেটিকে জিইয়ে রেখে আলটিমেট তাদের যে গোল, সরকার পতনের আন্দোলন দিকে নিয়ে যাওয়া, সেই দিকে তারা সেই চেষ্টাটি করবে। এবং সেই কারণে কিন্তু সকল হল থেকে তারা গেছে, এই অস্ত্রশস্ত্র নিয়ে গেছে। শিক্ষার্থীরা কিন্তু সাড়া দেয়নি, তারা উস্কানিমূলক স্লোগান দিয়েছে, আক্রমণ করেছে, এবং তারা চরম ঘটনাটি তারা ঘটাতে সক্ষম হয়েছে। বিজয় একাত্তর হলে আপনি জানেন যে আমাদের একজন শিক্ষক, তখনও কিন্তু আমরা বলছি আমাদের ছাত্রলীগের কর্মীরা কিন্তু জড়ো হয়নি, কারণ আমাদের এটি ইনস্ট্রাকশন ছিল যে তারা তাদের মুখোমুখি অবস্থাতে যেন কখনোই না যায়। প্রথমবারের মতো আমাদের বিজয় একাত্তর হল ছাত্রলীগের একজন নেতা, আমাদের সাবাত, তাকে কিন্তু আপনি দেখবেন যে ভিডিওতে কিভাবে, আপনি প্রথমে দেখবেন যে তারা লাঠিসোঁটা নিয়ে বিজয় একাত্তর হলে বাইরে কিভাবে আছে, দ্বিতীয় আপনি দেখবেন যে তারা কিভাবে উপরের দিকে লাঠিসোঁটা নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ করছে, তৃতীয় আপনি দেখবেন যে গেটে ভাঙচুর করা হচ্ছে, হলের অভ্যন্তরে বাগানে ভাঙচুর করা হচ্ছে, এবং সেই বাগানের মধ্যেই কিন্তু এই সাবাতকে আমাদের কিভাবে নেকটারজনক ভাবে তার উপর তার মাথা একেবারে আতঙ্কগ্রস্ত অবস্থার মধ্যে সে প্রচন্ড ভাবে তাকে মারধর করা হয়, মারপিট করা হয়, দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করা হয়। এবং আপনি জেনে অবাক হবেন, খুবই মজার বিষয়, এই ছবিকেও তারা প্রচারণা চালিয়েছে যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের আক্রমণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, অথচ সেই কর্মীটি কিন্তু আমাদের। জানলেন, কিন্তু এই ছাত্রলীগকে প্রথমে আক্রমণ করেছে কে, কিভাবে? এই যে একটা কথা তোলা হলো যে তাদের একজন ছাত্রকে আক্রমণ করা হয়েছে, এবং তারা প্রথম আক্রমণ করলো কোথায়? বিজয় একাত্তর হলে। এই যে গুজবটা ছড়িয়েছে, এটা কি আপনারা তখন জানতেন, বা প্রতিরোধের ব্যবস্থা কি আপনারা করেছিলেন কিনা? কোনো তারা যখনই এই গুজবটি ছড়ায়, যখনই আমাদের নেতাকর্মীরা, আমাদের শিক্ষার্থীরা জানতে পারে, আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি বলা শুরু করি যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু তারা আসলে প্রি প্ল্যান রয়েছে। দেখুন, এটি তো আসলে একটি মেটিকুলাস ডিজাইন ছিল, যেটি ইতিমধ্যেই সবার কাছে প্রমাণিত। তারা এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আমাদেরকে বিন্দু মাত্র সময় না দিয়ে তারা কতিপয় লোক, দুষ্কৃতিকারী, বাইরে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা সন্ত্রাসী, জঙ্গি, একেবারে উগ্র
লোকজন বিজয় একাত্তর হল এরিয়া, আপনারা জানেন বিজয় একাত্তর হলটি যেখানে অবস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় হল বর্তমান সময়, সেখানে কিন্তু আরো 4টি হল পাশাপাশি রয়েছে। জিয়া হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কবি জসিমউদ্দিন হল, মাস্টারদা সূর্য সেন হল। এই 5টি হলের একটি সেন্টার পয়েন্ট হচ্ছে বিজয় একাত্তর হলের সামনাটা। ঠিক সেখানে গিয়েই তারা একটি ক্যাওটিক পরিবেশের সৃষ্টি করে এবং সেখানে থাকা ছাত্রলীগ নেতাকর্মী 2-1 জন যাদেরকে তারা পায়, উদাহরণস্বরূপ সাবাত আল ইসলামের নাম আপনারা ইতিমধ্যে অবগত, প্রথম আলোর রিপোর্টেও সেটি কিন্তু উল্লেখ রয়েছে। তারা গিয়ে অতর্কিতভাবে হামলা করে এবং 71 হলে বিভিন্ন রুমকে কেন্দ্র করে, বিভিন্ন স্থাপনাকে কেন্দ্র করে তারা ভাঙচুর চালায়, মোটরসাইকেলগুলোতে তারা হামলা করে, শিক্ষার্থীদের রাখা স্টাফদের উপরে তারা হামলা করে, 71 হলের গেটে তারা অযাচিতভাবে বারংবার আঘাত করতে থাকে। ছাত্রলীগের কোন ছাত্রকে বিজয় 71 হলে প্রথম আক্রমণের শিকার হতে হয়েছে? এটা সাবাত আল ইসলাম, সাবাতের উপরে প্রথম হামলা করা হয়, তাকে মেরে রক্তাক্ত করা হয়, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। বিজয় একাত্তর হলে খুব সুন্দর একটি গার্ডেন ছিল, বাগান, যেটি বিজয় একাত্তরের শিক্ষার্থীরা এবং বিজয় একাত্তর হলের শিক্ষক স্টাফরা মিলে বাগানটি খুব সুন্দর পরিচর্যা করতো। সেই বাগানটি কিন্তু ভেঙে তছনছ করা এবং সেই বাগানের মধ্যে সাবাতকে নির্মম ভাবে 15-20 জন মিলে পিটিয়ে প্রহার করে তার মাথা ফাটিয়ে ফেলে। এমত অবস্থায় যেহেতু সাবাত বিজয় একাত্তরের একজন শিক্ষার্থী, নিয়মিত ছাত্র, মেধাবী ছেলে, ভালো ছেলে, তার সুরক্ষার্থে তো তার হলের বন্ধুরা, তার হলের সহপাঠীরা, তার হলের অগ্রজরা, হলের অনুজরা এগিয়ে আসবেই। জুলাইতে ছাত্রলীগের উপরে প্রথম আক্রমণ হয়, সেটি নিশ্চয়ই এরই মধ্যে আপনার স্টেটমেন্ট থেকে জেনেছেন। কিন্তু যেই ব্যক্তিটির উপরে প্রথম আক্রমণ হয় সাবাত আল ইসলাম, সেটি সাবাত আল ইসলাম বললেই হবে, কিংবা সাদ্দাম হোসেন বললেই হবে, ইনান বললেই হবে? সাদ্দাম, ইনান, সাবাত আল ইসলাম সবাই ছাত্রলীগ করে, তারা নিশ্চয়ই তাদের পক্ষেই বলবে। কিন্তু যিনি আক্রমণ করেছিলেন সেই ব্যক্তির নাম হচ্ছে তানভীর আল হাদি মায়েদ। অদ্ভুত নাম। সেই তানভীর আল হাদি মায়েদ তার ফেসবুকে পরিষ্কার করে তিনি যে আগে অ্যাটাক করেছেন সেটি স্বীকারোক্তি দিয়েছেন। তাকে এক ভদ্রলোক বা ভদ্রমহিলা আননোন ভাবে নাম ঠিকানা প্রকাশ না করে তাকে চিঠি দিয়েছিল একটি অ্যাপে, যেখানে বলা হয়েছিল যে চিঠি দিবসের শুভেচ্ছা, এই আন্দোলনে আপনার অবদান কখনো ভুলবো না। বিজয় 71 হলে প্রথম যদি আপনি সাবাত্রে মাইটটা না দিতেন তাহলে হয়তো এত কিছু কখনোই ঘটতো না। মূলত নিজের চোখে দেখা ঘটনার কৃতজ্ঞতা স্বীকার করতেই এই ছোট্ট ভার্চুয়াল চিঠি। ভালো থাকবেন সবসময়, ইথি একজন মানুষ। অর্থাৎ নাম গোপন করে একজন এই মায়েদকে চিঠি দেয় বা একটা চিরকুট দেয় বা একটা মেসেজ দেয় এবং মায়েদ সেটি স্বীকারও করে। অর্থাৎ ছাত্রলীগের উপরে প্রথম যিনি আক্রমণ করেছিল বিজয় 71 হলে, তিনি তার ফেসবুকে পরিষ্কারভাবে স্বীকার করেছিলেন এবং তিনি বলেছিলেন যে 15 জুলাই প্রথম সাবাতের উপরে অ্যাটাক হয়, অর্থাৎ ছাত্রলীগের উপরে প্রথম আক্রমণ করে এই বৈষম্য বিরোধী এই কোটা আন্দোলনকারীরা। এবার আমরা দেখব যে এই মায়ের ছাড়া আর কেউ কি এই মারামারির স্বীকারোক্তি দিয়েছিল কিনা। আমরা সোলাইমান হোসেন নামে এরকম আন্দোলনরত বা আন্দোলনে ছিল এরকম এক ছাত্রের কাছ থেকে জানতে পারি, তার ফেসবুকের মাধ্যমে জানতে পারি। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেখানে পরিষ্কার করে বলছে যে তিনি অবশ্য দাবি করছেন যিনি 14 তারিখেই প্রথম আক্রমণ করেছেন এবং 15 তারিখেও তিনি আক্রমণ করেছেন, এবং সেই সাবাত আল ইসলাম। আমি ধরে নিচ্ছি যে সোলাইমান হয়তোবা তার দিন বা তারিখ বলতে গিয়ে 14 এবং 15 গুলিয়েছে, কিন্তু এখানে পরিষ্কার করে লেখা আছে যে সাবাতকেই প্রথম আক্রমণ করা হয়েছে। তাহলে এই যারা আক্রমণ করেছে তারা 5ই আগস্ট পরবর্তী সময় তারা তো বুক ফুলিয়েই বলছে তারা কি করেছে না করেছে, কিভাবে ষড়যন্ত্র করেছে, কিভাবে তারা টাকা খেয়েছে, কোথায় তারা আশ্রয় নিয়েছে, কিভাবে তারা আগুনে মেট্রো রেল পুড়িয়েছে, পুলিশকে মেরেছে, কিভাবে তারা গুলি করেছে, এগুলো তারা ক্রমাগতভাবে বলেই যাচ্ছে। আজকে 1 বছর পরেও যখন আমি দেখতে পাই যে ছাত্রলীগকে বিদ্ধ করা হচ্ছে এই বলে যে 15 তারিখে যদি ছাত্রলীগ এই বৈষম্য বিরোধীদেরকে আক্রমণ না করত তাহলে অনেক কিছুই হতো না। কিন্তু প্রিয় দর্শক, আপনারা কি এগুলো জানতেন যে এই পুরো আক্রমণটা ছাত্রলীগের সাবাত আল ইসলামকে প্রথমেই করা হয়? কিংবা আপনি কি এটা জানতেন যে সাদ্দাম, ইনান তাদের গোপন গ্রুপে পরিষ্কার করে বলেছে
যে কোনো ধরনের অরাজক পরিস্থিতি যাতে না হয়, কোনো মারামারি না হয়, শান্তিপূর্ণ সমাবেশের কথা বলা হচ্ছে। আপনি কি জানতেন যে ওবায়দুল কাদের আসলে কখনোই বলেনি ছাত্রলীগ জবাব দেবে, ছাত্রলীগকে লেলিয়ে দিলাম, এই ধরনের কোনো কথা তিনি বলেননি? আপনি কি জানতে পারতেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই কোটার পক্ষে কি বলেছিলেন, যে নারীদের কি অবস্থা, কারা কারা পায়নি, বিভিন্ন জেলা কিভাবে নিষ্পেষিত হচ্ছে, তারা ডিপ্রাইভড হচ্ছে, এগুলো কি আপনি জানতে পারতেন? কিংবা এতদিন কি আপনি এই প্রশ্নটা করেছিলেন যে আক্রমণটা কে শুরু করেছিল? তাহলে যেই 3টি ঘটনার উপরে ভিত্তি করে এত ঘটনা ঘটে গেল, যেই হাওয়াতে আপনি তলোয়ার চালালেন, আপনি কি জানলেন? মাননীয় প্রধানমন্ত্রী কোটার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে, বলেছেন নারীরা পিছিয়ে আছে, বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরা পিছিয়ে আছে, এই সমস্ত কিছু কই? এগুলো তো আপনারা কখনো বলেননি, স্লোগানে তো আপনারা কখনো দেননি। ওবায়দুল কাদেরকে আপনারা বারবার বিদ্ধ করেছেন, কিন্তু কখনো তো বলেননি। কই ওবায়দুল কাদেরের পুরো বক্তব্যটা আমি একটু শুনে দেখি। কিংবা ইনান এবং সাদ্দামকে বারবার বিদ্ধ করেছেন যে তার নেতৃত্বে ছাত্রলীগ বৈষম্য বিরোধীদেরকে প্রথম আক্রমণ করেছে। কই এই মায়েদের কথা তো কখনো বলেননি, যে মায়েদ তুমি যে প্রথম আক্রমণ করেছো, এটা কেন করলে? মায়েতকে তো কেউ বিদ্ধ করেননি, বৈষম্য বিরোধীর এই নেতাকে কেউ তো কিছু বলেননি। কিংবা সুলাইমান হোসেন, যিনি নিজে প্রকাশ্যে বলেছেন যে তিনি হল থেকে নিয়ে এসে সামাদকে পিটিয়েছেন, সে কথাও তো বলেননি। কেন বলেননি? আজকের এই ভিডিওর পর অনুগ্রহ করে সবাইকে কি একটু জানিয়ে দেবেন যে প্রথম কে আক্রমণ করেছিল 15ই জুলাই, কি প্রেক্ষিতে আক্রমণ করেছিল 15ই জুলাই? অ্যাটলিস্ট এই সত্যটুকু উন্মোচনে আমাদের কি সাহায্য করবেন?